প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে এক নামে পরিচিত, অ্যাজ এ রিফর্মার, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার। কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা, আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আর একটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না। ঠিক কেন আমরা বিএনপি করি না? আমরা বহু ব্যাপারে বিএনপি বিরোধিতা করি। আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হওয়া দরকার। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে এটা ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না, এটা বরঞ্চ একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক। সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে ভোট হবে। তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের উপরে অত্যাচার করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, হয়তো মার্শাল লও দিতে পারবে না। আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। আবু সাঈদ আর মুগ্ধকে স্মরণ করি, এই দুটো নাম আমাদের সবার স্মৃতির মধ্যে, বুকের মধ্যে সবসময় আছে। তবু আজকে বললাম কারণ যেই প্রেক্ষিতে কথাটা হচ্ছে তখন তাদের কথা মনে হয়। আজকে আমাদের যেটা বর্তমান সেটা এরা রচনা করেছিলেন। আমরা এই বর্তমানে দাঁড়িয়ে যে ভবিষ্যতের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটাও তাদের আত্মদান আমাদের চোখে স্বপ্নের মতো বুনে দিয়েছিল। আমাদের কাছে স্বপ্নটা স্পষ্ট ছিল না। যেটা কোটার আন্দোলন ছিল সেটা ধীরে ধীরে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। রক্তদানের মধ্যে দিয়ে, জীবনদানের মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে। স্লোগান উঠেছে এই দেশ চাই না, নতুন দেশ চাই। কিন্তু নতুন দেশটা কেমন সেটা আমরা ভালো করে জানি না তখন। এমনি নতুন দেশ যখন বলি তখন মনে হয় আমরা যদি ইউরোপ আমেরিকার মতো বড় হতে পারতাম, আমরা যদি একটা ধনী দেশ হতে পারতাম, আমাদের দেশের মধ্যে যদি সম্পদের সুষম বন্টন হতো, আমাদের দেশের যদি প্রতিনিয়ত প্রবৃদ্ধি হতে থাকতো, ওই রকম একটা দেশ, শান্ত সমাহিত, যেখানে বাস করলে জীবনকে সুখকর মনে হবে। কিন্তু বিষয়টা এরকম ছিল, আমাদের সবার সামনে বড় প্রশ্ন ছিল আমরা তো ভোটই দিতে পারি না, কথা বলতে পারি না, গণতন্ত্র নাই, অতএব গণতন্ত্র নির্মাণ করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে শেখ হাসিনার সরকার চলে গেল, ওরা যদি আবার ফিরে আসে, ওদের রিটার্ন মানে ফ্যাসিবাদের আবার প্রত্যাবর্তন যেন বন্ধ করা যায়। এই জন্যেই সংস্কার বলে যেটা বলা হলো সেটা প্রধানত রাজনৈতিক সংস্কারের মধ্যে পর্যবসিত হলো। ধরেন আজকে যখন আমরা বিষয়টা নির্ধারণ করেছি বর্তমান রাজনীতি, বর্তমানটা কি বলেন, আমাদের সংস্কারের বর্তমান কি? এই যে 8 মাস ধরে আলাপ আলোচনা চলল, তারপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই লাম সেই কদু, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, কোনো অগ্রগতি হয়নি। যে ঐক্যমত্যের কথা বলা হলো সেই ঐক্যমত্যের কিছুই হয়নি। এই সম্পর্কে বক্তারা খুবই বিস্তারিত বলেছেন, তার সম্পর্কে আমি আর বলতে যাচ্ছি না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিউজ পার্সোনালিটি, সারা দুনিয়ার মধ্যে এক নামে পরিচিত, অ্যাজ এ রিফর্মার, অ্যাজ এ পারফর্মার, অ্যাজ এ ডুয়ার। কিন্তু বাংলাদেশের এখানে এসে দেখা গেল তিনি কিছুই করতে পারলেন না। এখন পুরা দেশ একটা জটিলতার মধ্যে গেছে, মনে হচ্ছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে। বড় দল বিএনপি সরাসরি বলেছে এরা রেফারি হয়ে গোল দিয়েছে নিজেরা, আর অন্যদিকে দল আজকে একটা বলে কালকে আবার আর একটা বলছে। এই কয়েকদিন আগে এনসিপি বলেছে সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, এখন বিএনপি বলেছে সরকার আমাদের সাথেও প্রতারণা করেছে। একটা প্রতারকের কাঠগড়ায় এই সরকার দাঁড়িয়ে গেছে। কি হবে এখন? ঠিক ওই সময় আমি মনে করেছি, আমরা মনে করেছি আমাদের নিজেদের মধ্যে কথা আরও বাড়ানো দরকার। 9 দল এর আগে
জোনা এসে কি একবার তার অফিসে সবাইকে দাওয়াত দিয়েছিলেন, সবাই গেছে, সেখানে কিছু কথাবার্তা হয়েছিল। তারপরে যারা বাসমরের বাসায়ও আমরা একদিন বসেছিলাম, সেখানেও কিছু কথাবার্তা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি আমাদের কথা বলা দরকার। দেশটা কি সত্যি কোথাও আটকে গেল? আমাদের যাবার পথ, এগোবার পথ বন্ধ হলো, নাকি যেতে পারি? আমরা যদি সামনে যেতে পারি তাহলে সেটা কোন পথ? আমরা যেখানে আটকে থাকতে পারি না। এত মানুষের রক্তদানের পরে এই সমস্ত আত্মদান, এই জীবনদান, এই রক্ত বৃথা যেতে পারে কি? আমরা নিজেরাই তো স্লোগান দিই, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। তো বৃথা যদি যেতে না দেই তাহলে আমাদেরকে পথ বের করতে হবে, কি করে এটা হতে পারে। আমি খুব তাত্ত্বিক আলোচনার মধ্যে যাব না, সবাই সম্পর্কে বিস্তারিত বলেছেন। প্রথম বলি, এই যে ডিসেন্ট নিয়ে যে সমস্যা, মত পার্থক্য, মত ভিন্নতা, মতান্তর বা যেরকম বলেন বিরোধী মত, বিএনপি যে ডিসেন্ট দিয়েছে, ডিসেন্ট কীরকম হয়? আমরা 10 জন মিলে কথা বলছি, প্রায় সবাই একই কথা বলছে, বাট দুজন বললেন না আমার ঠিক মনে হচ্ছে না আমাদের, আমরা এটার উপরে একটা ডিসেনশন দিলাম। কিন্তু আপনারা অগ্রসর হতে পারেন, যেতে পারেন। কিন্তু বিএনপি তা বলেনি। বিএনপি 2টো বা 3টা বা 5টা বা 7টা ভিন্ন মত দিয়েছে এবং বলেছে আমাদের এই মত থাকবে। আগামী সংসদ যখন বসবে সেই সংসদের মধ্যে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। যদি দরকার লাগে তাহলে একটা জায়গায় 2টো বা তারও বেশি গণভোট আমরা করতে পারি। তার মানে বিষয়টা ওখানেই তো ছিল। আজকে যেরকম করে আমরা বলছি যে ওরা বেইমানি করেছে বা কমিশন যেরকম করে বাদ দিয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু আসলে যে বাদ পড়ে গেছে তা না, এটা প্যাকেজের মধ্যে দিলেও এই ভোটটা একটা কঠিন রকমের ভোট ছিল। আমি মনে করি বাস্তব হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। হাঁ না ভোট হয় কোনটার উপরে? সরাসরি একটা বিষয় প্রতিবাদ্য হিসেবে থাকে, আপনি হাঁ বলেন নাকি না বলেন। কিন্তু আপনি যদি বিষয় থাকে 20টা, তার মধ্যে 10টা একরকম, 10টা আর এক রকম, সেই 10টার মধ্যে আবার 10 রকম, তখন হাঁ না বলা মুশকিল। এই জন্যে ডিসেনশন নিয়ে আসলে ঐকমত্য কমিশনের মধ্যে সরাসরি কোনো ঐকমত্য হয়নি। কিন্তু ঐকমত্য কমিশন বলতে পারতো যে আমরা এটা রাখবো কিংবা রাখবো না। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ বা ডিসেনশন সহই গণভোটের মধ্যে যাবে। সেই জায়গাতে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে। আমি তীব্রভাবে এটার সমালোচনা করেছি। আমার কাছে ওই যে কবে ভোট হবে সেইটা খুব বড় বিষয় নয়। ভোট যদি 2 দিন আগে হয় বা 2 মাস আগে হয়, 1 মাস আগে হয়, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এরকম না। অনেকগুলো টাকা লাগবে। কত টাকা লাগবে বলেন তো একটা গণভোট করতে আলাদা করে? আমি ঠিক মতো জানি না, কিন্তু কেউ কেউ আমাকে বলেছেন এর আগে যে গণভোট অনুষ্ঠান করা হয়েছে তাতে 500 কোটি টাকার বেশি খরচ হয়নি। তো 500 কোটি টাকার জন্য সরকার আটকে গেছে, দেশ আটকে যাবে। ওই দিন বেশি লোক ভোট দিতে যাবে না, এটা একটা ভয় আছে। এটা আবার কীরকম কথা? সবাই জুলাই সনদ চায় কি চায় না, তারপরে মানুষ যেরকম ভোট দেবে সেটাই তো চলে। এইখানে তো কোনো পার্সেন্টেজের উপরে নির্ধারণ করে দেওয়া হয়নি। এই বিষয়ের কারণে আমি মনে করি এটাও খুব বড় রকম বিতর্ক হবে না। কিন্তু বিতর্ক যেটা বেঁধেছে আমি মনে করি প্রধানত বিএনপি যেটা বলছে সেটা। আমরা যারা আছি আমরা তো ঠিক বিএনপি করি না। ঠিক কেন আমরা বিএনপি করি না? আমরা বহু ব্যাপারে বিএনপির বিরোধিতা করি। আমরা মনে করি রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবার জন্য পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হওয়া দরকার। সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে, একটা গোষ্ঠীর হাতে, একটা পরিবারের হাতে, এটা ভেঙে দিতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভের হাতেই ক্ষমতা থাকা চলবে না। এটা বরঞ্চ একটা কনস্টিটিউশনাল কমিশন করা হোক, সেই কমিশন যেরকম করে নির্ধারণ করবে সেরকম করে ভোট হবে। তখন হবে কি, যাদের যাদের হাতে ক্ষমতা আছে, যারা এককভাবে জনগণের উপরে অত্যাচার করতে চায়, তাদের ক্ষমতা যখন ভাগ হয়ে যাবে তখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, হয়তো মার্শাল লও দিতে পারবে না। আমরা এই বিষয়গুলো বুঝেই বলেছিলাম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট।
যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।